আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জুলাই কোনো শ্রেণী বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের, বললেন ডক্টর ইউনূস। লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ। আল আকসা দখলের পথে ইসরায়েল। মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা। জর্ডানের জরুরি বৈঠক। আজ ৫ আগস্ট। জুলাই বিপ্লবের ভাষায় ৩৬ জুলাই। ২ বছর আগে এই দিনে ১.৫ দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল দেশের আপামর ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থান। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয় আজ স্মরণ করছে গোটা দেশ। রাষ্ট্রীয় ছুটি, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতি জাদুঘর উদ্বোধন আর শহীদ পরিবারকে সংবর্ধনায় পালিত হচ্ছে দিবসটি। অনেকে অনেক বিশ্লেষণে এই বিপ্লবকে অভিহিত করেন। কেউ বলেন জুলাই গণঅভ্যুত্থান, কেউ বলেন ২৪-এর বর্ষা বিপ্লব, আবার কেউ কেউ বলেন দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লব। চিত্র, চরিত্র, সময় আর বাস্তবতা ভিন্ন হলেও জুলাই আন্দোলন রাশিয়ার অক্টোবর বিপ্লবের কথাই মনে করিয়ে দেয়। বিশিষ্টজনরা মনে করেন মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এমন আন্দোলন এবং আন্দোলনের পরিণতি বিরল। মুক্তির দীপ্ত শপথে শত শত প্রাণের রক্তে ঢেলে দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশই নয়, বিশ্বে খুব বেশি নেই। তাদের ভাষ্য, আন্দোলনকারীদের এই দৃঢ়তা শুধু প্রশাসনকে রুখে দেয়নি, দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তথা ১৪ দলীয় সরকারকে উৎখাত করে একেবারে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, যা বিশ্ব মিডিয়া, জাতিসংঘ তথা বিশ্ব বিবেককে বিস্মিত করেছে। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাণীতে মহান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ ও প্রত্যাশার বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসুন মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উদ্ভূত হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলি। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে ও গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে একযোগে কাজ করি। বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থান ছিল দীর্ঘ ১.৫ দশকেরও বেশি চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন, এই বিজয় বীর ছাত্র জনতার। এত ত্যাগের মধ্যে দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। ঐতিহাসিক এদিন উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি লিখেছেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ যেসব তাজা প্রাণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছেন, আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আন্দোলনের সময় আহত, পঙ্গুত্ব বরণকারী, শহীদ পরিবার এবং নির্যাতিত সকলের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন জুলাইয়ের এক দফার ঘোষক, বর্তমানে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সাথে তিনি গণভোটের রায় বাস্তবায়ন, দ্রুত সংস্কার, গণতান্ত্রিক সহাবস্থান এবং সব গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এদিকে দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটির পাশাপাশি জাতীয় নানা কর্মসূচিও রয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ৯টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্বাক্ষর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সহ আরও অনেকে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ ও বিজয়ের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আগামীকাল ৬ আগস্ট থেকে সাধারণ জনগণের জন্য এই জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, গণমানুষের অধিকার, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ ৩৬ দিনে মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি কি ভীষণ শক্তি নিয়ে এই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ডক্টর ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো ও পঙ্গুত্ব বরণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা আন্দোলনে ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, রিকশা চালক, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন। যুদ্ধ পরিস্থিতির মতো ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসকেরা আহতদের জীবন বাঁচাতে কাজ করেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার কথাও বিশেষভাবে তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, নারীদের এই সাহসিকতা দেশের প্রজন্মের পর প্রজন্মের নারীকে অনুপ্রাণিত করবে, আর শিক্ষার্থীদের নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জুলাই গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব। লোহিত সাগরে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা মোট 14 জন ক্রুর মধ্যে 13 জন ভারতীয় নাবিক এবং একজন ইয়েমেনি নাগরিক ছিলেন। ইয়েমেনি বাহিনী তাদের সবাইকে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছে। এমএসভি ফাইজে নূরে আলিয়া নামের এই জাহাজটি হুতি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দর শহর থেকে প্রায় 13 সামুদ্রিক মাইল দক্ষিণে হামলার শিকার হয়। ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স বা গার্ড অব দ্য রিপাবলিক এক বিবৃতিতে জানায় যে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে সব নাবিককে নিরাপদে উদ্ধার করে মোখা বন্দরে নিয়ে এসেছে। ভারত সরকার এই নিরাপদ জাহাজের ওপর অহেতুক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ভারতের বন্দর, নৌ পরিবহন ও পানিপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান যে নাবিকদের সুরক্ষায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ঘটনার তদন্ত সহ উদ্ধার নাবিকদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ডিরেক্টর জেনারেল মেরিন অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক শীঘ্রই ইসরায়েলের দখলে যাওয়ার হুমকি রয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়ে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। দেশটির আশঙ্কা, পবিত্র স্থানটির বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনা হলে তা বড় ধরনের ধর্মীয় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। মঙ্গলবার গার্ডিয়ানের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। বৈঠকের আয়োজন করছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। জর্ডানের এই সতর্কবার্তার পেছনে রয়েছে আল-আকসা প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় উগ্রপন্থীদের ধারাবাহিক প্রবেশ ও ধর্মীয় আচার পালনের ঘটনা। জর্ডানের হাশেমি রাজ পরিবারের তত্ত্বাবধানে থাকা মসজিদটি ও এর প্রাঙ্গণে কেবল মুসলিমদের নামাজ আদায়ের অনুমতি রয়েছে। গত 23 জুলাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে ধর্মীয় ডানপন্থী প্রায় 2000 ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এসব ইহুদিদের অধিকাংশই ছিল অবৈধভাবে বসতি স্থাপনকারী।
তাদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এলাকাটিতে হামলা চালায় তারা। সেখানে তারা প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচারও পালন করেন। জর্ডানের কর্মকর্তারা ঘটনাটিকে আধুনিক ইতিহাসে ওই স্থানের সবচেয়ে গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। টেম্পল মাউন্ট এলাকায় বিশেষ পুলিশ ইউনিট গঠনে নিয়োগ কার্যক্রম নিয়েও উদ্বিগ্ন আম্মান। আগামী সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে জর্ডানের আশঙ্কা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এটি একটি নিরন্তর বিপজ্জনক হুমকি বা আমরা আমাদের হাতে থাকা সম্ভাব্য প্রতিটি উপায় দিয়ে মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা সতর্ক করছি, স্থিতি অবস্থায় হস্তক্ষেপ একটি ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে, যা ফিলিস্তিনি ও জর্ডান ছাড়িয়ে সমগ্র মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।